গুরবে নমঃ। ওম গুরবে নমঃ। ওম গুরবে নমঃ। ওম গুরবে নমঃ। দেখো দেখি কত বেলা হয়ে গেল, এখনো পর্যন্ত বাড়ি আসার নাম নেই। সেই কোন সকালে আমি সকলের জন্য রান্না করলাম, আর করব না। আজ যে আমার শিবুর জন্মদিন, এই দিনটাতে ছেলেটাকে একটু ভালো মন্দ খেতে দিতে পারি। আর হতভাগার কাণ্ড দেখো, আজকে দিনও কাজ শেষ হয় না, সেই কোন সকালে বলে গেল। মা, আমাদের একটু পায়েস রান্না করে রাখবো তো, আমি লুকিয়ে লুকিয়ে এসে তোমার হাতে পায়েস খেয়ে যাবো। আর কিছুক্ষণ বাদে ওর বাবা চলে আসবে, এবারও কি ওর মুখে একটু পায়েস তুলে দিতে পারবো না? ঈশ্বর, যার কপালে সে খায় মা, এখানে ঈশ্বর কি করতে পারে? বৌমা, আপনার সৎ ছেলের জন্য আপনার এত ভালোবাসা আসে কোথা থেকে বলুন তো? যার জন্য আপনি বাবার বিপক্ষে কাজ করেন। বৌমা, এই সমাজ আমাকে শিবুর সৎমা বানালেও আমি জানি শিবুর কাছে আমার স্থান কোথায়। আর তোমরা যতই আমার শিবুকে সৎ ছেলে বলে কটাক্ষ করো না কেন, আমার হৃদয় জানে সমর মতো শিবু আমার নিজের সন্তান। পরকে আপন করে আর আপনকে পর করবার বোকামি আপনি করতে পারেন মা, কিন্তু আমি পারি না। বাবা যদি জানতে পারে আপনার ওই সৎ ছেলের জন্মদিনে পায়েস রান্না করেছেন তাকে খাবেন বলে, তাহলে কি ভয়ঙ্কর অবস্থা হতে পারে তার কোনো আইডিয়া আছে আপনার? আর যদি থাকতো তাহলে এই ভুলটা আপনি করতে পারতেন না। ভুল? কোনটা ভুল? ছেলের জন্মদিনে একমা তাকে পায়েস খাওয়াবে, এটা ভুল? ছেলের জন্মদিনে একমা তার মঙ্গল কামনা করবে, এটা ভুল? যদি তাই হয়ে থাকে বৌমা, তাহলে এই ভুলটা করতে আমি বারংবার রাজি। আর এই ভুল কাজ করার জন্য যদি আমায় মাসুল দিতে হয় তাতেও আমি রাজি। গত 5 বছর ধরে এই দিনটাতে শিবুর মুখে এক ফোঁটা পায়েস তুলে দিতে পারিনি বৌমা। ছেলেটার এই সামান্য আবদার মা হিসেবে আজ যে আমায় পূরণ করতেই হবে। বেশ, তাহলে আপনি আপনার সৎ ছেলের আবদার পূরণ করেন, তবে দেখবেন পরে আবার কোনো কিছুর জন্য আমাকে দোষ দেবেন না। চলি। দেখুন পায়েসটা আপনি খাওয়াতে পারেন কিনা। বৌমা, বৌমা চলে গেল। না না বৌমা, কাউকে কিছু বলার আগে এই পায়েস আমাকে শিবুকে খাওয়াতেই হবে। শিবু, শিবু, তুই কোথায়? শিবু, শিবু। অন্তরে অন্তরে কালিমা কলুষ যত মুছে দিয়ে যা, জাগো জাগো সুন্দর তোমার পরশে ছবি রাঙিয়ে তোলো। নতুন প্রভাত জাগো, সময় হলো জাগো। নতুন প্রভাত জাগো, সময় হলো জাগো। নবদিন অন্ধতি নিরোদা হলো হে খোলো। নতুন প্রভাত জাগো, সময় হলো জাগো। নতুন প্রভাত জাগো, সময় হলো। জীবনে জীবনে ঝড় সূর্য সুধা, নবারুণ মাধুরীতে ভর বসুধা। জীবনে জীবনে ঝড় সূর্য সুধা, নবারুণ মাধুরীতে ভর বসুধা। বনে বনে ফুল ফোটে তোমারই আশা, বেহাগের সুরে
সুরে বন্দনা গান, বনে বনে ফুল ফোটে তোমারই আশা, বেহাগের সুরে সুরে বন্দনা গান, জাগো জাগো নির্মল আবার আলোয় সব ভরিয়ে তোলো, নতুন প্রভাত জাগো সময় হলো, জাগো নতুন প্রভাত জাগো সময় হলো। শিবু, মা, আপনি আমাদের পায়েস রান্না করেছো? আমার ছেলে তার জন্মদিনে পায়েস খেতে চেয়েছে আর আমি তা করবো না, তাই কাকানো হয়? মা, এই দেখ পায়েস, এই নে নে, আরে তাড়াতাড়ি খেয়ে নে। কমলা, তোমার এত বড় সাহস, তুমি আমাকে আড়াল করে গর্দভটাকে পায়েস খাওয়াচ্ছ? বাবা, মা আসলে নিজে থেকে এই কাজ করেনি, আসলে আমি। চুপ করো। তুমি কে? তুমি তুমি আমাদের জীবনে অন্ধকার ছাড়ার কিছু নও, তুমি আমাদের জীবনে জীবন্ত বোঝা ছাড়ার কিছু নও। এ তুমি কি করলে বৌমা? এইভাবে শিবুর মুখ থেকে আমার তৈরি অন্ন পেরে নিয়ে কি লাভ পেলে তুমি? জন্মদিনের দিনে ও ছেলেটাকে শাস্তির হাত থেকে মুক্তি দিলে না তোমরা? ভুল করলে তার শাস্তি যে পেতেই হয় মা, এখানে আমার কি করেছে বলুন? বৌমা, না মা না, বোন তো ঠিক কথাই বলেছে, অন্যায় শাস্তি যে আমাকে পেতেই হবে। আমাদের মতো মানুষদের জীবনে শাস্তি পাওয়ার যে কোনো শুভ অশুভ দিন থাকতে নেই, প্রত্যেকটি দিন আমাদের কাছে শাস্তি পাওয়ার দিন। জন্মের পর মাকে হারানোর শাস্তি, ঠিক মতো লেখাপড়া না করার শাস্তি, বাবার স্বপ্ন পূরণ করতে না পারার শাস্তি, পরিবারের যোগ্য সন্তান হতে না পারার শাস্তি, এতগুলো শাস্তির ভাগ যে একটা গোটা জীবনে শেষ হওয়ার মতো নয়। তাই তো আমি পরের জন্য আমার এই বাবার সন্তান হয়ে জন্ম দিতে চাই, যাতে করে বাকি থেকে যাওয়ার শাস্তির ভাগটা উনি পূরণ করতে পারেন। তোমার মতন সন্তানের জন্ম দেওয়ার চেয়ে নিঃসন্তান থাকাটা অনেক ভালো। কাকা, কি বলছো তুমি? ঠিকই বলেছি। চাকরি পরিবারের ছেলে হয়ে দিনের পর দিন চাষিদের সঙ্গে সময় কাটিয়েছে, পড়াশোনায় বন্ধুরা পিছিয়ে পড়েছিল ওর থেকে, তাই আমাকে না জানিয়ে পড়াশোনাটা বন্ধ করে দিয়েছে। এই গ্রামের কেউ মহামারীতে মারা গেলে ডোমের কাজ পর্যন্ত করেছে। এই চ্যাটার্জি পরিবারের মান সম্মান ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছে তোমার এই কোনো দোর ছেলে। এরপরেও তুমি বলতে চাও কমলা, কি করেছে তোমার ওই গণদর ছেলে? ঠিক বলেছেন আপনি, আমার মতো বেয়াদব বাউন্ডুলে অশিক্ষিত ছেলেদের সন্তান হওয়ার কোনো যোগ্যতা নেই, কিন্তু মানুষের সেবা করার শিক্ষা তো আপনি আমায় দিয়েছেন বাবা। বিপদে মানুষের পাশে দাঁড়ানোর কথা তো ছোটবেলা থেকে আপনি আমাকে বলেছেন বাবা। হ্যাঁ বলেছিলাম, তাই বলে নিজের পারিবারিক আভিজাত্য মান সম্মানকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়ে আমি তো তোমাকে এসব করতে বলিনি। তো ধান চাষ হিসেবে ধান চাষ করলে সেটা যদি অন্যায় না হয়ে থাকে, তাহলে যে ধান ব্যবসা ছেড়ে ধান চাষ করলে সেটা কেন অন্যায় হয় বাবা? চাষাবাদ করাকে অসম্মানে, কারণ তারা আমাদের তো নিচুতর শ্রেণী বলে, কিন্তু সমাজের এই উঁচু নিচু মানুষের সংজ্ঞা যে আমাদের কাছে বড় ভুল বাবা। তুমি কি আমাকে সামাজিক শিক্ষা দিতে চাইছো? না বাবা না, আমি শুধু আপনাকে এটুকু বোঝাতে চাইছি, উঁচুতলার মানুষদের যদি এতটাই সম্মান দেওয়ার ভয় থাকে, তাহলে কেন নিচুতলার মানুষদের শস্যের উপর ফসলের উপর তাদের নির্ভর থাকতে হয়? কেন দেশের সম্মান বাঁচাতে বড় লাইনে বন্দুক হাতে শীত গ্রীষ্ম অবস্থায় ওই নিচুতলার মানুষদের দান করতে হয়? ভুলে যাবে না বাবা, দেশের খাদ্য সংগ্রহ থেকে শুরু করে দেশের সুরক্ষায় সবচেয়ে বড় অবদান যদি কারো থেকে থাকে, তাহলে নিচুতলার মানুষদের নাম সবার আগে আসবে। আর তাদের কাজকে অসম্মানিত করার ভুল যারা করে থাকে, তারা আর যাই হতে পারে, সত্যিকারের মানুষ কখনো হতে পারে না। তোমার এত বড় সাহস, তুমি তোমার বাবাকে? বাবা, তাহলে আজ আপনি অন্তত স্বীকার করেই নিলেন যে আপনি আমার বাবা। শিবু, বহু বছর পর আমি আমার জন্মদিনের পাওনা উপহার পেয়ে গেলাম মা। উপহার, উপহার। আমি আজই আপনার ছেলেকে বলবো বাবা যে কিভাবে আপনার এই ছেলে আপনাকে অপমান করেছে। কি সাহস! বাবাকে বলে কিনা অমানুষ। আমার যদি এমন ছেলে থাকতো তাহলে ঘাট ঢাকা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম। আপনি এভাবে চুপ করে দাঁড়িয়ে রয়েছেন কি করে বাবা? বৌমা, কি বলছো তুমি এসব? আসলে জানে না মা, জীবন থেকে বার করে দেওয়া আর ঘর থেকে বার করে দেওয়ার মধ্যে ফারাকটা কি হতে পারে? তুমি ভুল করছো বোন। নিজের বাবাকে অমানুষ করে নিজেকে অমানুষ প্রমাণ করার শিক্ষা আমি পাইনি। আর যে শিক্ষার পাতাটা আমি এতক্ষণ ধরে পড়লাম, সেটা আমার লেখা নয়, আমার বাবার লেখা। ছোটবেলায় সংগ্রহ করা আমার এক শিক্ষার খাতা। আমার উপর রেখে গিয়ে আমার বাবা হয়তো অনেক সময় অনেক কথা বলে থাকেন, কিন্তু আমি তো জানি রাগ অভিমানের পেছনে লুকিয়ে থাকা সে মানুষটাকে। বাবা,
আমি যদি আপনাকে কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আর যাওয়ার আগে একটা কথা শুধু একটু বলতে চাই, বলতে পারেন একটা ক্ষুদ্র অনুরোধ। শেষ 5 বছরের জন্মদিনের আশীর্বাদ আমি পাইনি, তাই আজ একটি বারের জন্য আপনার পায়ে হাত দিয়ে আমার একটু প্রণাম করতে দেবেন। শুধু একটি বার, শুধু একটি বার। কি গো, ছেলেটা কি বলছে? ওর কথাটা অন্তত একটিবার শোনো, একটু আশীর্বাদ। আশীর্বাদ? কমলা, মনের ইচ্ছের বিরুদ্ধে আমি যে কোনো কাজ করতে পারি না সেটা তুমি এতদিন অন্তত ভালো বুঝে গেছো। তাই মিথ্যে আশীর্বাদ করার অভিনয়টা আমি করতে পারবো না। রামু কিছুদিনের জন্য বাড়ি গেছে। তোমার ছেলেকে বলে রেখো আমার বসার ঘরটা যেন পরিষ্কার করে রাখে। আজ উকিল বাবু আসবেন। উকিল বাবু আর আসবেন না বাবা? এ কি শোনা, তুমি তুমি কখন এলে? আর উকিলবাবু আসবেন না মানে? যে জমি দখলের মামলা বিটঙ্কতা বাবার বিরুদ্ধে করেছিলেন সেটা সে তুলে নিয়েছে। ঈশ্বর, তুমি আছো, ঈশ্বর তুমি আছো। আমি যাই, আমি মন্দিরে পুজো দিয়ে আসি, পুজো দিয়ে আসি। কি বলছো তুমি? মামলা তুলে নিয়েছে মানে? সেটাই তো আমি বুঝতে পারছি না বিদিশা। বিটঙ্কতা হঠাৎ করে এমন কাজটা করলো কেন? সত্যের কাছে মিথ্যের পরাজয় যে অনিবার্যের ভাই। মিথ্যে যত বড়ই হোক না কেন, সত্যকে সে ভয় পেয়েই চলে। তা জমিটা নিয়ে এখন কি করা হবে? কেন? তুমি তো আমাকে বলেছিলে সমু, যেভাবে হোক ওই জমিতে একটা বাংলো বাড়ি বানিয়ে দেবে আমায়। মানে আমি সমু বোনের সাথে কি বলছি? ওটা একটা ধানি জমি। তাছাড়া ওখানে বাড়ি বানালে বরণ চাচা মেহেরা এরা চাষ করবো কোথায়? ওদের জন্য তো বাবাই লড়াইটা করেছিলেন। দাদা, বাবা কিসের জন্য কি করেছিল আর না করেছিল আর তোর থেকে না আমি ভালো জানি। কারণ বাবার বিজনেসটা আমাকেই দেখতে হয়। আর তুই তো গায়ে হাওয়া লাগে ঘুরে বেড়া। তাই জমি সংক্রান্ত ব্যাপারে তোর নাকটা না গলানোই ভালো। না রে ভাই, আমি নাক গলাতে চাইছি না। আমি জানি ব্যবসা সংক্রান্ত বিষয় আমার থেকে তুই অনেক ভালো বুঝিস, সে বিষয়ে আমার কোনো দ্বিমত নেই। কিন্তু মাটির মূল্যটা বোধ হয় তোর থেকে আমার একটু বেশি জানা। হবে না, চাষা বলে কথা। তুমি বাদ দাও তো সব কথা। এই বাবাকে একটু বুঝে বলো না প্লিজ। হ্যাঁ, না মানে বাবা বলছিলাম কি, আসলে বিদিশার অনেক দিনের ইচ্ছে ওই জমিটাতে যদি। সোমনাথ, তুমি কোর্ট থেকে সদ্য ফিরেছো, তুমি ক্লান্ত, বৌমাকে নিয়ে ঘরে যাও। এ ব্যাপারে আমি তোমার সঙ্গে পরে আলোচনা করব। আচ্ছা বেশ, তাহলে আমি ঘরে যাচ্ছি। চলে এসো বিদিশা। ঘরে 2 কাপ চা আর বিস্কুট নিয়ে আসতে হবে। আমি আসলাম বাবা। বিটঙ্ক কেন কেসটা তুলে নিয়েছে? আপনি কি আমাকে কিছু বলছেন? এ ঘরে তোমাকে ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না, তাহলে প্রশ্নটা তোমাকেই করেছি। আমি কি করে জানবো বলুন? ওইসব কোর্ট কাছারির ব্যাপার আমার মাথায় ওসব কিছু ঢোকে না। ওর সময় ভালো বোঝে। সোমনাথ এই পরিবারের যোগ্য উত্তরাধিকারী হওয়ার সমস্ত গুণই রাখে, কিন্তু এখনো এতটা গুণ হয়নি যে আতসকাতের ভেতর দিয়ে সবটা দেখতে পেয়ে যাবে। 5 বছর আগে আমি তোমাকে যে ভুলটা করতে বারণ করেছিলাম সেরকম কোনো ভুল তুমি করনি তো? সেটা জেনে আপনি কি করবেন বাবা? 5 বছর আগে আপনার বারণ না শুনে যে কাজ আমি করেছি তার জন্য কি আপনি আমাকে ক্ষমা করতে পারবেন? তাহলে আপনার জেনে কি লাভ হবে বলুন? আপনি তো আমার জীবনে আর কোনো পরিবর্তন আনতে পারবেন না। তুমি আগুন নিয়ে খেলতে চাইছো? তুমি জানো না এই বিটঙ্ক কত বড় ধূর্ত শয়তান? ওর জন্য আমি আমার বন্ধুকে হারিয়েছি, ইকবাল তার বোনকে হারিয়েছে, আর আমার মান সম্মান। ভালো তো বলে বাবা। যতক্ষণ এ দেহে প্রাণ থাকবে আপনাকে আর আপনার সম্মানকে আমি হারাতে দেব না। আপনার ছেলে হিসেবে না হোক, আপনার একজন ভৃত্য হিসেবে এটা আমার প্রতিজ্ঞা। যত বড় ঝড়ই আপনার জীবনে আসুক না কেন, তাকে আগে আমার সাথে লড়াই করতে হবে। আর বিটঙ্ক তো অনেক ছোটখাটো জিনিস। তার মানে তুমি আবার বিটঙ্ককে মেরে দিতাম? ভালোই ভালো আমার কথা না শুনলে এবারকে আমি সত্যি সত্যি মেরে দিতাম। ওই বেশি চ্যাটার্জি, এই চ্যাটার্জি পরিবারের বড় ছেলে, নিজের মানুষদের ভালো রাখার জন্য কোনো সিগারেটের প্রয়োজন হয় না আমার। আপনি আমাকে ছেলে বলে স্বীকার না করলেও আমি তো জানি আপনি আমার বাবা, তাই আপনাকে ক্ষতি করবে, আমার গ্রামের মানুষদেরকে ক্ষতি করবে। আপনার ছেলে হয়ে আমি তো সেটা মেনে নিতে পারবো না বাবা। এই বিটঙ্ক যদি বুড়ো হয় তাহলে বাঘ হাতে তুলে ব্যবস্থা কি করে করতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। আপনার কাছে আমার একটাই অনুরোধ, পরাণ চাচা মেহের আলীদের আপনি বাঁচান বাবা।
আপনার সাহায্য যে ওদের বড় প্রয়োজন, ওদের উপর একটু দয়া করুন বাবা, একটু দয়া করুন। শিবু, এই সেই দেশ এখনো এখানে ওঠে আজানের ধ্বনি, গীতা বাইবেল ত্রিপিটকা শোনা যায় রামায়ণী, কবি কালিদাস ইকবালার গালিবের পদাবলী, হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনাতে নজরুল, যতই আসুক বিঘ্ন বিপদ প্রতিকূল। Thank you.